আমরা দর্পণ নিয়ে বিশেষ করে পরাবৃত্তিক দর্পণ নিয়ে অনেক কথা বলেছি যেখানে আলোর প্রতিফলন হয়। এবার আমরা লেন্স নিয়ে কথা বলবো। আমরা দেখব যে লেন্সে কিভাবে আলোর প্রতিসরিত হয়। একটা সিম্পল লেন্স আমরা সবাই দেখেছি, একটা কাঁচ বা অন্য কিছু দিয়ে তৈরি করা হয়। আমি প্রথমে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স নিয়ে কথা বলবো। মনে রাখবেন কনকেভ হলো কেভ বা গুহার মতো, যার ভেতরের দিকটা উন্মুক্ত, আর কনভেক্স হলো বাইরের দিকটা উন্মুক্ত। একটা কনভেক্স লেন্স বা উত্তল দর্পণ প্রতিসম হবে। দেখি কিভাবে এটা আঁকা যায়। লেন্সের এক পাশ দেখতে এরকম হবে। সিম্পল লেন্সগুলো সাধারণত প্রায় সবসময় এভাবে তৈরি করা হয়। তাহলে এটা কোনো এক ধরনের গোলকের পৃষ্ঠ বা কোনো ধরনের গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ। আমি এটা আরেকটু ভালোভাবে আঁকছি। এটা একটা গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ, আর লেন্সটা প্রতিসম হয় বা সিমেট্রিক হয়। এরকম জায়গায় এর একটা অক্ষ থাকবে। এরপর ঠিক একই রকমভাবে এপাশে গোলকের পৃষ্ঠের আরেকটা অংশ থাকবে। আমি উত্তল লেন্সটা ভালোভাবে আঁকা যথাসাধ্য চেষ্টা করছি। আমার মনে হয় এটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। আমি এটা কপি করে রাখি যাতে ভবিষ্যতে এই ড্রয়িংটা ব্যবহার করা যায়। আর কিছু আঁকার আগেই এটা কপি করলাম। এবার আসুন চিন্তা করা যাক, এই লেন্সের মধ্য দিয়ে যখন আলো যাবে তখন কি ঘটনা ঘটবে। আলো কিভাবে এই লেন্সের মধ্য দিয়ে সঞ্চালিত হবে বা কিভাবে বিচ্যুত হবে। আমরা ধরে নিচ্ছি যে লেন্সের বাইরে বায়ু আছে, আর লেন্সটা কাচের, যার প্রতিসরাঙ্ক বেশ বেশি, এবং এর মধ্য দিয়ে আলো ধীর গতিতে চলবে। আমরা ধরে নিচ্ছি যে একটা আলোকরশ্মি সমান্তরালভাবে লেন্সে আপতিত হচ্ছে। আমার আগের লেন্সের প্রধান অক্ষটা এঁকে নেওয়া উচিত। এখানে এটা হলো এই লেন্সের প্রধান অক্ষ। এটা পরাবৃত্তিক দর্পণের প্রধান অক্ষের মতোই একটা অক্ষ। আপনি যদি ধরে নেন যে এটা সমান্তরালে একটা আলোকরশ্মি আসছে, তাহলে এটা যখনই লেন্সের এই বিন্দুতে আপতিত হবে, মনে রাখবেন এই বিন্দুতে অভিলম্বটা দেখতে এরকম হবে, কারণ লেন্সটা আসলে বক্রাকার আর আলোটা লেন্সের বাইরে দ্রুত গতিতে চলবে। তাহলে ডান পাশটা কিছুটা বেশি সময় ধরে বাইরে থাকতে পারবে, অথবা এটা বলা উচিত যে আলোর উপরের পাশটা, আপনি যদি গাড়ির সাথে এটা তুলনা করেন তাহলে গাড়ির উপরের পাশটা নিচের পাশের তুলনায় কিছুটা বেশি সময় লেন্সের বাইরে থাকবে। গাড়িটা যদি আলোর গতির দিকে যায় তবে এর বাম পাশটা বেশি সময় বাইরে থাকবে। আমরা যদি গাড়িটা ভিজুয়ালাইজ করি, এগুলো বাম চাকা আর এগুলো ডান দিকের চাকা। বাম দিকের চাকাটা কিছুটা বেশি সময় বাইরে থাকতে পারবে আর কিছুটা বেশি সময় জোরে চলবে। তাহলে এটা হলো অভিলম্ব। তাহলে আলোটা নিচের দিকে প্রতিসরিত হবে অনেকটা এরকমভাবে, আর আলোটা যখন এই তলে আসবে এরপর এটা হালকা মাধ্যমে বা দ্রুত গতির মাধ্যমে যাবে। আলোটা আবার বায়ুতে যাবে। আমি এই তলে এই বিন্দুতে একটা অভিলম্ব আঁকছি। এবার আপনি কল্পনা করতে পারেন আলোকরশ্মিটার ডান পাশটা, না আসলে আলোকরশ্মিটার বাম পাশটা প্রথমে বায়ুতে চলে আসবে। বাম পাশটা প্রথমে বায়ুতে চলে আসবে। এখন যেহেতু আলোর বাম পাশটা বা গাড়িটার বাম পাশটা প্রথমে হালকা মাধ্যমে আসবে, তাই এরা আগে দ্রুত গতিতে চলতে শুরু করবে। তাই আলোটা আরও বেশি নিচের দিকে বেঁকে যাবে, আরও বেশি বেঁকে যাবে। আলোকরশ্মিটা প্রতিসরিত হয়ে এরকমভাবে যাবে, আর আলোকরশ্মিটার গতিপথ দেখতে অনেকটা এরকম হবে। এখন প্রধান অক্ষের উপর এপাশে এরকম একটা বিন্দু আছে। আমি যদি এমন যে কোনো আলোকরশ্মি নেই যেটা প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের উপর আপতিত হয়, যে কোনো আলোকরশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়, তবে এটা লেন্সে প্রতিসরিত হয়ে সেই একই বিন্দু দিয়ে যাবে। আলোকরশ্মিটা এখানে লেন্সে একটু প্রতিসরিত হবে, এরপর এটা আরও বেশি প্রতিসরিত হয়ে সেই একই বিন্দু দিয়ে যাবে। এখানে আরেকটা সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হচ্ছে, এটা এখানে কিছুটা প্রতিসরিত হবে, তারপর আরও বেশি প্রতিসরিত হয়ে সেই একই বিন্দু দিয়ে যাবে। আমার মনে হয় আপনারা অনুমান করতে পারছেন যে আমি এই বিন্দুটাকে ঠিক কী বলতে চাইছি। আমি আশা করি সেটা বলার আগে আমি আর একটু সোজাভাবে আঁকতে পারবো। এটা এখানে একটু প্রতিসরিত হলো, এরপর আরও বেশি প্রতিসরিত হয়ে এই বিন্দু দিয়ে গেল। এই বিন্দুটা যেখানে সব সমান্তরাল রশ্মিগুলো, অনেক সময় আপনি এগুলোকে একগুচ্ছ রশ্মি বলতে শুনবেন, কারণ এখানে অনেকগুলো আলোক রশ্মি আছে যেগুলো পরস্পর সমান্তরাল। এই সব রশ্মিগুলো লেন্সের অন্য পাশে এই বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ সবগুলো এই বিন্দুতে ফোকাসড হবে। আর এখানকার এই বিন্দুটাকে বলা হয় ফোকাস। এটা এই লেন্সের ফোকাস, অথবা আপনি লেন্স হতে এই ফোকাস পর্যন্ত দূরত্বকে বলতে পারেন ফোকাস দূরত্ব, ফোকাল লেন্থ। এখন এই লেন্সটা সম্পূর্ণভাবে প্রতিসম। আপনি বাম পাশ থেকে এর উপর সমান্তরাল আলো ফেললে সেগুলো ডান দিকে ফোকাসড হবে, আর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ ডান দিক থেকে লেন্সে আপতিত হয়,
যদি ডান দিক থেকে লেন্সে আপতিত হয় তবে একই জিনিস ঘটবে, প্রতিসরিত রশ্মি এবার বাম দিকে যাবে, আলোক রশ্মিটা এখানে এভাবে যাবে, এরপর আরেকটু প্রতিসরিত হয়ে এই বিন্দু দিয়ে যাবে, এটা এখানকার এই বিন্দু দিয়ে যাবে। তাহলে আপনি লেন্সের জন্য দুইটা ফোকাস পাচ্ছেন, লেন্সের উপর দুইটা বিন্দু আছে। যদি সমান্তরাল আলোক রশ্মি ডান দিক থেকে আসে তবে প্রতিসরিত রশ্মি বাম দিকের ফোকাস দিয়ে যাবে, আর সমান্তরাল রশ্মি বাম দিক থেকে লেন্সে আপতিত হলে প্রতিসরিত রশ্মি ডান দিকের ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা দুই দিক থেকেই একই রকম হবে। আমি তাহলে এখানে বরং আরেকটা লেন্স আঁকি। এই ধরনের লেন্স নিয়ে কাজ করার সময় আমরা একটা জিনিস অনুমান করে নিই। এরকম পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা একটা অনুমান করি যেটাকে বলা হয় থিন লেন্স অ্যাজাম্পশন। আলো লেন্সের ভেতর কত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ভর করে আলো লেন্সের মধ্যে কোন জায়গা দিয়ে যাচ্ছে তার উপর। উদাহরণস্বরূপ এখানে অতিক্রান্ত দূরত্ব কম হবে এখানকার তুলনায়। ইন্ট্রোডাক্টরি ফিজিক্সে যা করা হয় আমরাও তাই করব, আমরা এই দূরত্বের পার্থক্যটা বিবেচনা করব না, কারণ এটা করলে আলো কীভাবে প্রতিসরিত বা সঞ্চালিত হবে সেটা কিছুটা পার্থক্য আসবে লেন্সের বিভিন্ন জায়গায়। আমরা লেন্সের ভেতরের দূরত্বের পার্থক্য নিয়ে চিন্তা করব না, এটাই থিন লেন্স অ্যাজাম্পশন। থিন লেন্স অ্যাজাম্পশন ব্যবহার করে আসুন চিন্তা করি আলোর কি ঘটছে। পরের উদাহরণগুলোতে আমি এইরকম দুই ধাপে চিন্তা করব না, আমি শুধু সাধারণভাবে একবারই বলবো যে আলো এদিকে প্রতিসরিত হচ্ছে যখন লেন্স থেকে এটা বের হচ্ছে। আমি একটা সিম্পল লেন্স আঁকছি। একটা সিম্পল লেন্স সুষমভাবে প্রতিসম হবে, এর দুইটা ফোকাস থাকবে, একটা এইদিকে, এটা একটা ফোকাস, আর এদিকে ঠিক একই দূরত্বে আরেকটা ফোকাল পয়েন্ট। যেহেতু লেন্সটা প্রতিসম, এবার চিন্তা করা যাক এই লেন্সে বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব কেমন হবে। আমি এখানে এই লেন্সটার প্রধান অক্ষটা আঁকছি, দুটো ফোকাসই প্রধান অক্ষের উপরে থাকবে। এবার একটা বস্তুকে এখানে ফোকাসের বাইরে রাখছি। এবার চিন্তা করা যাক কি ঘটবে। প্রথমে মনে রাখবেন আমি বস্তুটার উপর যে কোনো বিন্দু নিতে পারি, এর প্রতিটা বিন্দুতেই আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটবে। আমি এরকম কিছু আলোক রশ্মি নেব যেগুলো সম্পর্কে আমরা জানি। আমি একটা বিন্দু নিচ্ছি, আমি তীরের অন্য প্রান্তটা নিচ্ছি, আরও কিছু আলোক রশ্মি নিচ্ছি যাদের আচরণ আমরা জানি। আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিচ্ছি। আমি দুই ধাপে এটা করতে পারি। আলো এখানে একবার প্রতিসরিত হবে, এরপর আরেকবার প্রতিসরিত হয়ে লেন্সের অন্য প্রান্তের ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে এভাবে যাচ্ছে। এরপর আমি তীরের অন্য প্রান্ত হতে আরেকটা আলোক রশ্মি নিচ্ছি, এটা এই পাশের ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, এটা এই পাশের ফোকাসের মধ্য দিয়ে আপতিত হলো, এটা লেন্সে এভাবে প্রতিসরিত হবে, এরপর আবার প্রতিসরিত হয়ে লেন্সের অন্য পাশে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ এখানে আমরা একই ধরনের বিষয় নিয়ে কাজ করছি। একটা আলোক রশ্মি ডান দিক হতে সমান্তরালভাবে আসলে এপাশে ফোকাস দিয়ে যাবে, আর এপাশ থেকে আলো ফোকাসের মধ্যে দিয়ে গেলে এপাশে সমান্তরালভাবে যাবে। তাহলে যে আলোই এখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ডভাবে লেন্সের উপর পড়ুক না কেন, লেন্সে প্রতিসরিত হয়ে সেগুলো লেন্সের এপাশে এই বিন্দুতে মিলিত হবে। এই বিন্দু হতে আলো সোজা লেন্সের মধ্য দিয়ে গেলে এটা এখানে আসবে। এই রশ্মিটা মোটেও প্রতিসরিত হবে না, এটা লেন্সের মধ্য দিয়ে সোজা চলে যাবে। তাহলে লেন্সের অন্যদিকে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা দেখতে এরকম হবে। তাহলে এই উদাহরণে গঠিত প্রতিবিম্বটা হবে একটা বাস্তব এবং উল্টানো প্রতিবিম্ব। উল্টানো, ইনভার্টেড, বাস্তব বা রিয়েল ইমেজ। আবার বলছি এটা বাস্তব প্রতিবিম্ব, কারণ আলো আসলেই এই বিন্দুতে মিলিত হচ্ছে। আপনি এখানে একটা পর্দা রেখে পর্দার উপর প্রতিবিম্বটা ফেলতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা এরকম আলোক রশ্মি এঁকে বের করব যে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন হবে। বস্তুটা ফোকাসে থাকলে বা ফোকাসের বাইরে থাকলে বা ফোকাসের দ্বিগুণ দূরত্বে থাকলে বা ফোকাসের ভেতরে থাকলে প্রতিবিম্ব কেমন হবে তা দেখব। এটা বের করার সবচেয়ে ভালো উপায় হলো এই আলোক রশ্মিগুলো এঁকে নিয়ে দেখা যে এগুলো কিভাবে প্রতিসরিত হচ্ছে।